প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কতিপয় কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখা নিয়ে জল্পনা কল্পনার পূর্বে চলো একটা আলপনা দেখা যাক। তোমরা একজন বৃদ্ধ ও একজন স্কাউট বয় দেখতে পাচ্ছ। চেনা চেনা লাগে তবু অচেনা। কি চিনতে পারছো? একটি অ্যানিমেশন মুভির দুই কেন্দ্রীয় চরিত্র। বৃদ্ধ ব্যক্তি ও তার স্ত্রীর স্বপ্ন ছিল অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে সাউথ আমেরিকার একটি জলপ্রপাতের নিকট ভ্রমণে যাবে, কিন্তু অর্থের অভাবে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর সময়ের গতির ধারায় বৃদ্ধের স্ত্রী মারা যায়। জীবনের শেষ দিকের একাকী দিনগুলিতে বৃদ্ধ মনস্থ করল সে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করবে। হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনের মাধ্যমে সে বাড়ি শুদ্ধ যাত্রা শুরু করলো সাউথ আমেরিকার উদ্দেশ্যে। কিন্তু ঘটনার পাকচক্রে তার সাথে এসে যুক্ত হলো এই স্কাউট বয়। অতঃপর দুইজনের যাত্রা সাউথ আমেরিকার দিকে। কিন্তু যাত্রাপথে একদিন আকাশে বেশ ঝড় হলো, এবং ঝড়ের প্রকোপে সেই উড়ন্ত বাড়ি আকাশের এমন একটা জায়গায় এসে পড়ল, সেখান থেকে কিছুই বোঝা যাচ্ছিল না যে তারা পৃথিবীর কোন স্থানের উপরে রয়েছে। এখন তোমরা চিন্তা করো কিভাবে এ সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, তোমাকে যখন তোমার বন্ধু প্রশ্ন করে কখনো কখনো যে দোস্ত কই আসিস, তখন তুমি কিভাবে উত্তর দাও? মনে করো তুমি বললে, দোস্ত আমি আছি জরিনার বাড়ির পাশে। দোস্ত পুনরায় প্রশ্ন করলো, জরিনার বাড়িটা আবার কই? তখন তুমি বললে, মর্জিনার বাড়ির পাশে। তখন দোস্ত বলল, ওই দুইজনেরই বাড়ি কোথায়? তখন তুমি বললে, দোস্ত জরিনা ও মর্জিনার বাড়ি তো পাশাপাশি। একটু লক্ষ্য করো, তুমি একটি অপরিচিত স্থানকে কিভাবে বন্ধুর কাছে পরিচিত করাচ্ছ। তুমি কিন্তু চেষ্টা করছো বন্ধুর চেনা একটি স্থানের সাপেক্ষে অচেনা জায়গাটি চিহ্নিত করতে। এটাকে বলে আপেক্ষিক অবস্থান। কিন্তু অনেক সময় অচেনা স্থানকে পরিচিত করানোর জন্য কোনো জুৎসই পরিচিত স্থান খুঁজে পাওয়া যায় না। যেমন মনে করো সমুদ্রের মাঝখানে একটা অচেনা দ্বীপ। কোনোভাবে তুমি সেখানে গিয়ে উপস্থিত, তুমি নিখোঁজ। এখন তোমার কাছে সাহায্য পাঠানোর জন্য সবাইকে বলছো, কিন্তু মানুষকে কিভাবে বুঝাবে তুমি কোন স্থানে আছো? ওই স্থানের আপেক্ষিক অবস্থান কি ব্যাখ্যা করবে? ভাই সব, একটি নিখোঁজ সংবাদ, আমি কিছুক্ষণ আগে হারিয়ে গিয়েছি একটি দ্বীপে, যার ডানে সমুদ্র, বামে সমুদ্র, সামনে সমুদ্র, এমনকি পেছনেও সমুদ্র। তোমার এই ব্যাখ্যায় কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এখানকার জুৎসই আপেক্ষিক অবস্থান ব্যাখ্যা করার জন্য কোনো পরিচিত স্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই বৃদ্ধ বুঝতে পারছিল না তারা কোথায় এবং কোন দিকে গেলে সাউথ আমেরিকা পাওয়া যাবে। কিন্তু ওই যে স্কাউট বয়, সে হঠাৎ বলে উঠল, নো টেনশন, আমার কাছে আছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, মোবাইলের মতো দেখতে একটি যন্ত্র, যার সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়। একে বলে পরম অবস্থান। আপেক্ষিক অবস্থানে একটি পরিচিত স্থানের সাপেক্ষে অন্য একটি অপরিচিত স্থানকে শনাক্ত করা হয়, কিন্তু অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে যে পরম অবস্থান হয়ে থাকে তার জন্য কোনো সাপেক্ষ স্থানের প্রয়োজন পড়ে না। সরাসরি গাণিতিক মানের মাধ্যমে একটি স্থান খুঁজে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো কিভাবে এবং কেমন করে? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব। আচ্ছা, তোমরা অবশ্যই গ্রাফ পেপারের সাথে পরিচিত। গ্রাফ পেপারে কোনো বিন্দুর স্থানাঙ্ক বা অবস্থান জানতে হলে ভূমি অক্ষ ও লম্ব অক্ষের সাহায্যে এক্স ও ওয়াই এর মান বের করা হয়। যেমন গ্রাফ পেপারে যে লাল বিন্দুটি দেখা যাচ্ছে, তোমরা কিন্তু এর অবস্থান বা স্থানাঙ্ক বের করতে পারবে। বৃত্তটির অবস্থান এক্স সমান 2 এবং ওয়াই সমান 3। আবার যদি মনে করো বিন্দু দেওয়া নেই, শুধু এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, তবেও কিন্তু তোমরা বিন্দুটি খুঁজে বের করতে পারবে।
যেমন এখানে একটি বিন্দু খুঁজতে বলা হচ্ছে যার এক্স এর মান 4 এবং ওয়াই এর মান -3। তোমরা কিন্তু একটু চেষ্টা করলে এই বিন্দুটি খুঁজে পাবে, যেখানে আমরা গ্রাফ পেপারের সবুজ বিন্দুটি দেখতে পাচ্ছি। ঠিক এই টেকনিক অবলম্বন করেই পৃথিবীতে পরম অবস্থান নির্ণয় করা হয়। তোমরা পৃথিবী দেখতে পাচ্ছ, এখন একে কাল্পনিক গ্রাফ পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। এই কাল্পনিক গ্রাফ পেপারের ছোট একটা অংশ এখন তোমাদেরকে দেখানো হচ্ছে, যেখানে কিছু রেখা ভূমি অক্ষের মতো, অর্থাৎ ভূমির সমান্তরালে আছে। এই রেখাগুলোকে বলে অক্ষরেখা। আর কিছু রেখা লম্বালম্বি দাঁড়িয়ে আছে, এই রেখাগুলোকে বলে দ্রাঘিমা রেখা। মনে রাখবে, যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে দ্রাঘিমা রেখা। আচ্ছা, এখন এই একটি স্থান তোমরা দেখতে পাচ্ছ। এই স্থানটির অবস্থান অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে শনাক্ত করা যায়। যেমন গ্রাফ পেপারে এক্স ও ওয়াই এর মানের সাহায্যে বিন্দুর অবস্থান শনাক্ত করা যায়। এখানে স্থানটির পরম অবস্থান হচ্ছে 20 ডিগ্রি অক্ষরেখা ও 30 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কি, কোথা থেকে আসলো, এর মানগুলো ডিগ্রিতে প্রকাশ করে কেন এবং কিভাবে? চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। উত্তর খুঁজতে গিয়ে আমরা যাতে নিজেরা হারিয়ে না যাই, সেজন্য আসো প্রথমে দিক নির্ণয় শিখি, যাতে আমরা বেদিক না হয়ে যাই। একটি ভূগোলকের উপরের দিক ধরা হয় হচ্ছে উত্তর, সেই সাপেক্ষে নিচের দিকটা দক্ষিণ। এখন তুমি তোমার বাসার উত্তর দিকে মুখ করে দাঁড়াও। তোমার সামনে হচ্ছে উত্তর দিক এবং পেছনে দক্ষিণ দিক। প্রশ্ন হলো, ডানে ও বামে কোন দিক? একটু চিন্তা করলেই পারবে, ডানে পূর্ব ও বামে পশ্চিম দিক। ঠিক তেমনি ভূগোলক বা মানচিত্রের ডানে পূর্ব এবং বামে পশ্চিম, যেহেতু উপরের দিক উত্তর ও নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী বাম থেকে ডান দিকে আবর্তন করছে। অন্যভাবে বলতে পারি, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। একটু আগেই কিন্তু আমরা শিখেছি যে ভূগোলকের উপরের দিক উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব এবং বাম দিকটা পশ্চিম। আচ্ছা, তোমরা আরো একটি লাল দণ্ড দেখতে পাচ্ছ, যা পৃথিবীর ভেতর দিয়ে কেন্দ্র ছেদ করে উত্তর থেকে দক্ষিণ দিকে গিয়েছে। এটি একটি কাল্পনিক রেখা। কল্পনা করা হয় এই রেখাকে কেন্দ্র করেই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই রেখার নাম অক্ষ। অক্ষরেখা কিন্তু নয়, সেটা আলাদা রেখা। এর নাম শুধু অক্ষ। হ্যাঁ, তবে এর আরেকটা নাম আছে, যে নামটা হচ্ছে মেরু রেখা। কেননা এই মেরু রেখা বা অক্ষের উত্তর দিকের প্রান্ত বিন্দু, যেটি পৃথিবীর উপরে অবস্থান করছে, তাকে বলে উত্তর মেরু। আর দক্ষিণের প্রান্ত বিন্দু, যেটি পৃথিবীর নিচে অবস্থান করছে, এর নাম বলা হয় দক্ষিণ মেরু। উত্তর মেরুর অপর নাম হচ্ছে সুমেরু, আর দক্ষিণ মেরুর অপর নাম হচ্ছে কুমেরু। এবার তোমরা উত্তর মেরু ও দক্ষিণ মেরু দেখতে পাচ্ছ। আরো দেখতে পাচ্ছ একটি সবুজ বৃত্তাকার রেখা, যেটি পৃথিবীর চারদিকে বেষ্টন করে আছে। এই রেখার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার আরেকটা নাম হচ্ছে বিষুব রেখা। অর্থাৎ দেখো, উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর চারদিকে বেষ্টনকারী যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়, তাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। এর আরও নাম রয়েছে, যেমন নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত ইত্যাদি। এমনটা কেন বলা হয় তা একটু পরে জানাচ্ছি। আচ্ছা, আমরা যদি নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কেটে ফেলি, অনেকটা কুমড়ো ফালি করার মতো, তবে পৃথিবী সমান দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এই প্রত্যেকটা ভাগ বা অংশকে বলা হয় গোলার্ধ, অর্থাৎ গোলের অর্ধেক। পৃথিবীর উপরের দিকের গোলার্ধকে বলে উত্তর গোলার্ধ, আর নিচের দিকের গোলার্ধকে বলে দক্ষিণ গোলার্ধ।
তোমরা ভূগোলকের উপরে যে লাল রেখাটি দেখতে পাচ্ছ এটি কিন্তু নিরক্ষরেখা বা বিষুবরেখা। তার উত্তরে ও দক্ষিণে আরও কিছু বৃত্তাকার রেখা দেখা যাচ্ছে, যেগুলো নিরক্ষরেখার সমান্তরাল এবং পূর্ব পশ্চিম বরাবর প্রসারিত। এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা বা সমাক্ষরেখা। অক্ষ এবং অক্ষরেখা কিন্তু একেবারে ভিন্ন ধরনের রেখা। খবরদার গুবলেট পাকাবে না। অক্ষরেখাগুলোর দিকে আরেকটু নজর দাও। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণ বৃত্ত, কিন্তু বৃত্তগুলোর পরিধি সমান নয়। নিরক্ষরেখার বৃত্তটি সবার বড়। এর উত্তর দক্ষিণে অক্ষরেখার বৃত্তগুলো ক্রমান্বয়ে ছোট হতে হতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়ে কিন্তু দুটি বিন্দুতে পরিণত হয়েছে। নিরক্ষরেখার বৃত্ত সবচেয়ে বড় বলেই কিন্তু নিরক্ষরেখাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলা হয়। এখন তোমরা আরো কিছু রেখা দেখতে পাচ্ছ, যেগুলো উত্তর দক্ষিণ বরাবর প্রসারিত হয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরুকে যুক্ত করেছে। রেখাগুলো ডানে বামে অর্থাৎ পূর্ব পশ্চিমে একের পর এক ক্রমান্বয়ে অবস্থান করছে। এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে মধ্যরেখা। এবার আমরা একসাথে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দেখতে পাচ্ছি। ডান দিকে অক্ষরেখা ও বাম দিকে দ্রাঘিমা রেখা রয়েছে। দেখো কোনো পার্থক্য খুঁজে পাও কিনা। কিছু পার্থক্য তো বেশ সহজ। যেমন 1 নাম্বার পার্থক্য, অক্ষরেখা পূর্ব পশ্চিম বরাবর প্রসারিত, কিন্তু দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ বরাবর প্রসারিত। 2 নাম্বার পার্থক্য, অক্ষরেখা একের পর এক উত্তর ও দক্ষিণ দিকে অবস্থান করছে, কিন্তু দ্রাঘিমা রেখা একের পর এক পূর্ব ও পশ্চিমে অবস্থান করছে। 3, অক্ষরেখা পূর্ণবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। 4, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়, বরং তারা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিলিত হয়ে গিয়েছে। 5, অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য বা পরিধি পরস্পর সমান নয়, বরং আলাদা, কিন্তু প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। আরও পার্থক্য আছে, তা আমরা পরে জানব। এবার যদি একই ভূগোলকের উপরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা অঙ্কন করি, তবে তা গ্রাফ পেপারের মতো দেখতে হবে। এখন আমরা যেটা জানব যে এই রেখাগুলোকে মান দেওয়া হয় কিভাবে। এখন তোমাদেরকে খুবই মনোযোগের সাথে দেখতে হবে, কারণ বিষয়গুলো একটু জটিল, আর আমিও একটু ধীরে ধীরে বলার চেষ্টা করব। দেখো, অক্ষাংশ। অক্ষরেখার মানকে বলা হয় অক্ষাংশ। এই অক্ষাংশ আমরা ডিগ্রিতে প্রকাশ করি। 10 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম ডিগ্রিতে প্রকাশ করি। এই অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয়, যে তোমরা দেখতে পাচ্ছ নিরক্ষরেখা এবং তার উত্তর দিকে অর্থাৎ উপরের দিকে একটি অক্ষরেখা। এখন এই নিরক্ষরেখার সাপেক্ষে অক্ষরেখার মানকে নির্ণয় করা হয়। তোমাদের মনে আছে কিনা, গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকে। এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে এক্স অক্ষেরই প্রতিরূপ হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাকে শূন্য ধরে আমরা নিরক্ষরেখার উপরে এবং নিচে বিভিন্ন অক্ষরেখার মান নির্ণয় করি। সেটা কিভাবে, দেখো, নিরক্ষরেখা থেকে একটি রেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যুক্ত করা হয়, আর যেই অক্ষরেখার মান আমরা নির্ণয় করব সেই অক্ষরেখা থেকে একটি রেখা পৃথিবীর কেন্দ্রে যুক্ত করা হয়, এবং এই দুই রেখার মাঝখানে যেই কোণটা উৎপন্ন হয়, আমরা ধরি যে 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এইটাকে বলে কৌণিক দূরত্ব। নিরক্ষরেখার সাপেক্ষে অক্ষরেখার কৌণিক দূরত্ব। ভূগোলকের উপরিতলটা সমতল না, বরং বক্রতল, এই জন্য এখানকার দূরত্ব পরিমাপ করা হয় কৌণিক দূরত্বে। নিরক্ষরেখার সাপেক্ষে এই অক্ষরেখার কৌণিক দূরত্ব আমরা বের করলাম 40 ডিগ্রি, সেহেতু এই অক্ষরেখার মানও 40 ডিগ্রি। 40 ডিগ্রি অক্ষরেখা। আবার তোমরা যদি উত্তর মেরুর দিকে তাকাও, উত্তর মেরুকে বলা হয় 90 ডিগ্রি অক্ষরেখা। তোমরা ডান দিকের কর্নারে যে চিত্র আছে তাতে দেখতে পারবা যে আমরা যদি নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর
উত্তর মেরুর কৌণিক দূরত্ব নির্ণয় করি তাহলে এক সমকোণ হয়, তাই উত্তর মেরুর মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক তেমনি দক্ষিণ মেরুর মানও 90 ডিগ্রি, সেখানেও এক সমকোণ তৈরি হয় এই কৌণিক দূরত্বের ক্ষেত্রে। এখন দুইটাই 90 ডিগ্রি। তোমাদের মনে আছে কিনা এক্স অক্ষের উপরে এবং নিচে, উপরে আমরা সবাই প্লাস এক্স ধরি আর নিচে আমরা মাইনাস এক্স ধরি। ওয়াই অক্ষের ডানে আমরা ধরি প্লাস ওয়াই আর বামে ধরি মাইনাস ওয়াই। এখানে প্লাস মাইনাসের হিসাব করি না, এখানে আমরা দেখি দিক। নিরক্ষরেখার উপর মানে উত্তর দিক, তো উত্তর দিকের যে অক্ষরেখা সেগুলোর মানের সাথে আমরা উত্তর কথাটা যুক্ত করি, আর নিচের দিকের অক্ষরেখার মানের সাথে আমরা দক্ষিণ কথাকে যুক্ত করে তাদেরকে আলাদা করি। যেমন এখানে 90 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ মেরুকে আমরা বলবো 90 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, এবার তোমাদেরকে প্রশ্ন, নিরক্ষরেখার সাপেক্ষে নিরক্ষরেখার কৌণিক দূরত্ব কত? হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। আমরা যে 40 ডিগ্রি অক্ষরেখাটা পেয়েছিলাম, ওই 40 ডিগ্রি অক্ষরেখার যেহেতু নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, তার সাথে কিন্তু আমরা 40 ডিগ্রি উত্তর কথাটা যুক্ত করব। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম, নিরক্ষরেখার সাপেক্ষে নিরক্ষরেখার কৌণিক দূরত্ব কত হবে? এটা হবে 0 ডিগ্রি। নিরক্ষরেখাটাও কিন্তু একটি অক্ষরেখা যার মান 0 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি দ্রাঘিমা। দ্রাঘিমা রেখার মানকে দ্রাঘিমাংশ বলে না, বরং বলে দ্রাঘিমা। এই দ্রাঘিমা কিভাবে নির্ণয় করব? আমরা কিন্তু এই দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রেও কৌণিক দূরত্ব ব্যবহার করব, এবং আমরা জানি কৌণিক দূরত্বটা হচ্ছে একটি রেখার সাপেক্ষে আরেকটি রেখার কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। এর আগে আমরা নিরক্ষরেখার সাপেক্ষে অক্ষরেখার কৌণিক দূরত্ব নির্ণয় করেছি। এবার আমাদেরকে দ্রাঘিমা রেখা, একটি দ্রাঘিমা রেখার সাপেক্ষে অপর দ্রাঘিমা রেখাটিকে শনাক্ত করতে হবে। আমরা আগের বার সাপেক্ষের জন্য কেন নিরক্ষরেখাকে বাছাই করেছিলাম, এর কারণ হচ্ছে নিরক্ষরেখা যত অক্ষরেখা আছে তার ঠিক মাঝখানে অবস্থান করতেছে। আমাদের কেমন একটা দ্রাঘিমা রেখা খুঁজে বের করতে হবে যেই দ্রাঘিমা রেখা অন্য সকল দ্রাঘিমা রেখার মাঝখানে অবস্থান করতেছে। যদি মাঝখানে অবস্থান করে, তো সেই দ্রাঘিমা রেখার সাপেক্ষে অন্যান্য দ্রাঘিমা রেখার আমরা কৌণিক দূরত্ব নির্ণয় করব। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো তোমরা যেই চিত্র দেখতে পাচ্ছ যে লাল একটি দ্রাঘিমা রেখা, এই লাল দ্রাঘিমা রেখাটা সম্ভবত মাঝখানে আছে। কিন্তু দেখো এই রেখাটাকে লাল না করে যদি আমরা পাশের রেখাটাকে লাল করতাম, তাতে কি সমস্যা? কারণ পৃথিবী তো গোলাকার, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, প্রত্যেকটা দ্রাঘিমা রেখাই কিন্তু মাঝখানে। এখন কোন দ্রাঘিমা রেখাকে আমরা মাঝখানে কল্পনা করে কৌণিক দূরত্ব নির্ণয় করব? সবাই চাইবে যে আমার মাথার উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে, আমার বাড়ির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে, সেটাকে তোমরা আদর্শ ধরে নাও, তাহলে আমি বিখ্যাত হয়ে যাব। এই মারামারির মীমাংসা করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা সবাই একমত হয়ে গেলেন যে তৎকালীন জ্যোতির্বিদ্যায় বেশ গবেষণার খ্যাতি হয়েছিল ইংল্যান্ডের লন্ডন শহরের উপকণ্ঠে অবস্থিত একটা গবেষণাগারকে তখন বলা হতো মান মন্দির, যেটার নাম হচ্ছে গিনিস মান মন্দির। এই গিনিস মান মন্দিরের উপর দিয়ে, তোমাদের যে গিনিস মান মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে, যে কোথায় গিনিস মান মন্দির, এই গিনিস মান মন্দিরের উপর দিয়ে যেই রেখাটি চলে গেছে, সেই রেখাটাকে, যেই দ্রাঘিমা রেখাটি চলে গেছে, সেটাকে আমরা আদর্শ হিসেবে ধরে নেব। এই গিনিস মান মন্দির যেই উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা, তাকে আমরা ধরবো 0 ডিগ্রি দ্রাঘিমা, এবং এর সাপেক্ষে অন্যান্য দ্রাঘিমা রেখার আমরা কৌণিক দূরত্ব নির্ণয় করব ঠিক একই পদ্ধতিতে, যে এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে একটি রেখা পৃথিবীর কেন্দ্রকে যুক্ত করব, এবং যেই দ্রাঘিমা রেখার আমরা কৌণিক দূরত্ব নির্ণয় করতে চাই, তার থেকে একটি রেখা আমরা পৃথিবীর কেন্দ্রে যুক্ত করব। এরপর মাঝখানে যেই কোণ উৎপন্ন হবে, ধরো যে আমাদের এখানে কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি, তখন এই দ্রাঘিমা রেখার মানও দেবো আমরা 60 ডিগ্রি। এখানে আরও একটা ব্যাপার আছে, দেখো যে তোমরা ডান দিকের কর্নারের ভূগোলকের দিকে তাকাও, উপরের দিকে কর্নারে, যে যেখানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে, তার পূর্বে অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে, পশ্চিমে অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে। পূর্বের দ্রাঘিমা রেখাগুলোর মানের সাথে পূর্ব কথাটি যুক্ত করা হয়, এবং পশ্চিমের দ্রাঘিমা রেখাগুলোর মানের সাথে পশ্চিম কথাটি যুক্ত করা হয়। এরকম ঘটনা তোমরা অক্ষরেখার ক্ষেত্রেও দেখেছো, সেখানে আমরা উত্তর এবং দক্ষিণ এই দুটো কথা যুক্ত করি মানের সাথে। এখানে যে 60 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা আমরা পেয়েছি, সেটি
0 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাপেক্ষে কোন দিকে আছে? বাম দিক। বাম দিক মানে পশ্চিম। তো আমরা এখানে লিখবো 60 ডিগ্রি পশ্চিম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, একে আমরা একটা বিশেষ নাম দিই। একে আমরা বলি মূল মধ্যরেখা। দ্রাঘিমা রেখার অপর নাম মধ্যরেখা। আর যেহেতু এই 0 ডিগ্রি দ্রাঘিমার সাপেক্ষে আমরা সকল দ্রাঘিমা রেখার কৌণিক দূরত্ব নির্ণয় করি, সেহেতু এই রেখাটিকে আমরা বলি মূল মধ্যরেখা। এবার আসো আমরা একটু সমতল কাগজে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো আঁকি। তোমরা দেখতে পাচ্ছ যে নীল বা আকাশি রঙের একটি রেখা, সেটা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। আর লাল রঙের রেখাটি হচ্ছে মূল মধ্যরেখা, যেটি গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে চলে গিয়েছে। এখন দেখো 0 ডিগ্রি অক্ষরেখা, তার উপরে আছে 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, এভাবে করে সেটা হবে 90 ডিগ্রি উত্তর সর্বোচ্চ মান। আবার নিচের দিকে দেখো 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, এভাবে করে যাবে 90 ডিগ্রি দক্ষিণ। অর্থাৎ অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। এবার দ্রাঘিমা রেখার দিকে তাকাও, যে 0 ডিগ্রি থেকে ডান দিকে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, এভাবে করে 180 ডিগ্রি পূর্ব। আবার বাম দিকে দেখাও 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, এভাবে করে 180 ডিগ্রি পশ্চিম। অর্থাৎ দ্রাঘিমার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি, আর ওইদিকে অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। এটাও কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটা মূল পার্থক্য। আচ্ছা, এবার আমরা একটু কি বলে অবস্থান শনাক্ত করা চিনব। দেখো আমরা দুটি স্থান, একটি স্থান সবুজ চতুর্ভুজ, আরেকটি স্থান বৃত্তাকার লাল একটা স্থান। তো এই সবুজ চতুর্ভুজের অবস্থান কি? দেখো সবুজ চতুর্ভুজটা কত ডিগ্রি অক্ষরেখায় আর কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থান করতেছে। আমরা দেখতে পাচ্ছি সবুজ চতুর্ভুজের উপর দিয়ে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা অতিক্রম করে গিয়েছে। তাই এই স্থানটির অবস্থান হচ্ছে, পরম অবস্থান হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। এবার তোমরা নিজেরা লাল বৃত্তটির পরম অবস্থান নির্ণয় করতে চেষ্টা করো, আশা করি পারবে। আমি বলে দিচ্ছি যে লাল বৃত্তটির পরম অবস্থান হচ্ছে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আচ্ছা, এবার একটা দেখো, একটা পৃথিবী তার অক্ষের উপর আবর্তন করতেছে। অক্ষটা কিন্তু মহাশূন্যের উপরে এক সমকোণে লম্বভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে অক্ষ কিন্তু মহাশূন্যের উপরে লম্বভাবে দাঁড়িয়ে নেই। বরং তোমার পাশে আরেকটি চিত্র দেখো, সেখানে আমরা দেখতে পাবো যে অক্ষটা মহাশূন্যের সাথে 90 ডিগ্রি বা এক সমকোণে নেই, বরং সে 23.5 ডিগ্রি কাত হয়ে আছে। 23.5 ডিগ্রি কাত হয়ে যাওয়ার কারণে সে কিন্তু মহাশূন্যের সাথে অক্ষটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারেনি। সে কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি বিয়োগ 23.5 ডিগ্রি সমান 66.5 ডিগ্রি। এই জিনিসটা জেনে রাখো, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর বর্তমানে কিছুটা কাজে লাগাচ্ছি। দেখো দেখো আমরা পৃথিবী দেখতে পাচ্ছি, নিরক্ষরেখা দেখতে পাচ্ছি, উত্তর মেরু, দক্ষিণ মেরু দেখতে পাচ্ছি। এছাড়া নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উপরের দিকে দুটি অক্ষরেখা এবং নিচে দুটি অক্ষরেখা দেখতে পাচ্ছি। এই অক্ষরেখাগুলোর একটা মান আমরা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো যে নিরক্ষরেখার উপরে এবং নিচে প্রথম যেই অক্ষরেখা আছে তার মান 23.5 ডিগ্রি উত্তর ও 23.5 ডিগ্রি দক্ষিণ। এর পরবর্তী অক্ষরেখা দ্বয়ের মান 66.5 ডিগ্রি উত্তর এবং 65.5 ডিগ্রি দক্ষিণ। তোমরা বলতে পারো এত অক্ষরেখা থাকতে এই অক্ষরেখা চারটাকে কেন দেখাচ্ছি? একটু আগেই তোমাদের দেখালাম, কিন্তু পৃথিবীর অক্ষ কিন্তু মহাশূন্যের সাথে এক সমকোণে নয়, বরং 23.5 ডিগ্রি কাত হয়ে থাকার কারণে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারেনি। সে 66.5 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই জন্য এই কৌণিক দূরত্বের যে অক্ষরেখাগুলো আছে সেগুলোকে আমরা বিশেষভাবে স্মরণ করি, কারণ এর কারণে অনেক ঝামেলা হয়, যা আমরা ভবিষ্যতে জানবো। এই জন্য এই রেখাগুলোকে একটা বিশেষ নাম দিই। যেমন 0 ডিগ্রি অক্ষরেখার নাম আমরা দিয়েছি নিরক্ষরেখা, তেমনি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম দিয়েছি আমরা কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম দিয়েছি আমরা মকর ক্রান্তি রেখা। আর 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম দিয়েছি আমরা সুমেরু বৃত্ত। আর
66.5 দক্ষিণ অক্ষরেখার নাম দিয়েছি আমরা কুমেরু বৃত্ত। এই রেখাগুলোকে চিনে রাখো, ভবিষ্যতে ব্যাপক কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো, আবার আমরা একটা পৃথিবী দেখতে পাচ্ছি, নিরক্ষরেখা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি, আর 90 ডিগ্রি উত্তর উত্তর মেরু, আর 90 ডিগ্রি দক্ষিণ মেরু আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা আগেই বলেছিলাম যে অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি। এই 0 থেকে 90 ডিগ্রির অক্ষাংশগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব। আমরা সমান 3 ভাগে ভাগ করতেছি, অর্থাৎ 0 থেকে 30, 30 থেকে 60 এবং 60 থেকে 90। এই 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত উত্তর এবং দক্ষিণে যে স্থানগুলো আছে সেগুলোকে আমরা বলি নিম্ন অক্ষাংশের স্থান, অর্থাৎ 0 থেকে 30 ডিগ্রিকে আমরা বলি নিম্ন অক্ষাংশ। 30 থেকে 60 ডিগ্রিতে যে স্থানগুলো আছে সেগুলোকে আমরা বলি মধ্য অক্ষাংশের স্থান, আর 60 থেকে 90 ডিগ্রির মধ্যে যেই স্থান আছে সেগুলোকে আমরা বলি উচ্চ অক্ষাংশের স্থান। তার সহজ কথা, অক্ষাংশ 3 প্রকার: নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ এবং উচ্চ অক্ষাংশ। আসো, আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। যেসব আমরা অক্ষ জেনেছি কি, এটি পৃথিবীর ভিতর দিয়ে চলে গিয়েছে। আমরা জেনেছি নিরক্ষরেখা, যেটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝামাঝি দিয়ে পৃথিবীর চারদিকে বেষ্টন করে আছে। আমরা জেনেছি অক্ষরেখা, যেটা নিরক্ষরেখার সমান্তরাল কিছু পূর্ণবৃত্ত রেখা। আমরা জেনেছি দ্রাঘিমা রেখা, যেটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যুক্তকারী অর্ধবৃত্তাকার কিছু রেখা। আমরা জেনেছি মূল মধ্যরেখা, যে দ্রাঘিমা রেখাটি গিনিস মানমন্দিরের উপর দিয়ে চলে গিয়েছে। আমরা চিনি কর্কট ক্রান্তি রেখা, যেটি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আমরা চিনি মকর ক্রান্তি রেখা, যেটি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। সুমেরু বৃত্ত, যেটি হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কুমেরু বৃত্ত, যেটি হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই যে কাল্পনিক রেখাগুলো আমরা শিখেছি, এগুলো মাথার মধ্যে কল্পনায় না, একদম বাস্তবের মতো ঢুকিয়ে রাখতে হবে। এই জন্য তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ উপহার দিচ্ছি, তা হচ্ছে এই রেখাগুলো চিত্র সহ একটা নোট তৈরি করবে তুমি, এবং সেটা বাড়ির কাজ হিসেবে সাবমিট করবে। এটা তোমার কাজে লাগবে, এটা তোমাদের মাথায় একবারে ঢুকে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।